বিস্ময়ের উদ্রেক করে, কারণ চারদিকে প্রস্তুতিটি এমন ছিল যে এর বাইরে কিছু ঘটার কথা ছিল জনগণের আশার অতীত। প্রিয় দর্শক, আমরা যদি ওই ৭ই মার্চের ভাষণটির দৃশ্যাবলীর দিকে একবার তাকাই, তাহলে দেখব শেখ মুজিব যখন মঞ্চে উঠেছেন তখন চারদিক থেকে স্লোগান উঠছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বক্তৃতারত শেখ মুজিবের সামনেই পূবালী বাতাসে উড়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। যদি পেছনে তাকাই তাহলেও দেখতে পাব সেখানেও উঠছে স্বাধীন বাংলাদেশের পতাকা। মঞ্চটির পেছনে রয়েছে বিশাল বাংলাদেশের পতাকা। আপনারা দর্শক সারির দিকে তাকালে দেখবেন যত ফেস্টুন ও ব্যানার আছে তার বেশিরভাগই লেখা আছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। পহেলা মার্চ স্বতঃস্ফূর্ত ক্রোধান্বিত জনতা যখন পূর্বানী হোটেলে যায় তখনও তাদের মুখে স্লোগান ছিল, ইয়াহিয়ার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা। সেদিন সমগ্র দেশের আবেগমথিত জনগণের সামষ্টিক ভাব প্রকাশিত হয়ে ওঠে উপস্থিত জনতার মধ্যে। তারই একটি বর্ণনা ফুটে ওঠে ব্যারিস্টার আমিরুল ইসলামের বক্তব্যে। ইতিমধ্যে সারা শহরে রাষ্ট্র হয়ে গেছে যে ইয়াহিয়া খান তিনি ৩রা মার্চে অনুষ্ঠিতব্য যে সংসদ অধিবেশন সেটা বন্ধ করে দিয়েছেন, এবং সাথে সাথে ঢাকা শহরের সমস্ত মানুষ তারা রাস্তায় নেমে এসেছে। এবং একটি কথা ঢাকার রাজপথে সেদিন ছিল, ৬ দফা না ১ দফা, ১ দফা ১ দফা, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এবং বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। অতএব স্বাধীনতার যে ঘোষণা, যে কণ্ঠ, এটা বাংলাদেশের জনগণের কণ্ঠ থেকেই উচ্চারিত হয়েছিল পয়লা মার্চেই। এ কথা অস্বীকার করার উপায় নেই যে সত্যিকার অর্থেই শেখ মুজিব ৭ই মার্চের ভাষণটি দিয়েছিলেন এক রক্তস্নাত পটভূমির ওপর দাঁড়িয়ে। তৎকালীন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পহেলা মার্চ থেকে ৬ই মার্চ পর্যন্ত সারা পূর্ব পাকিস্তানে মারা যায় ১৭২ জন এবং আহত হয় ৩৫৮ জন। বাস্তবে হতাহতের সংখ্যা ছিল আরও অনেক বেশি। রক্তাপ্লুত এইসব লাশের আহ্বান উপেক্ষা করে ৭ই মার্চ সভামঞ্চে উপস্থিত আপামর জনতার আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে স্বাধীনতার ঘোষণা না দিয়েই শেখ মুজিব তাঁর ভাষণটি সমাপ্ত করেন। অন্যদিকে পাকিস্তানি কুচক্রী শাসক গোষ্ঠী এই সুযোগটিকেই কাজে লাগানোর জন্য আপ্রাণ সচেষ্ট হয়ে উঠল। আজ ইতিহাসের সাক্ষ্য এই যে ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ এই ১৮টি দিন ছিল বাংলাদেশের ভাগ্যাকাশে অতীব গুরুত্বপূর্ণ সময়। অহিংস রাজনীতি হিংস্র আকার ধারণ করতে থাকল। স্থানে স্থানে আন্দোলন আক্রমণাত্মক রূপ ধারণ করল। জয়দেবপুরে ১০ জন, রাজশাহীতে ৩৫ জন, চট্টগ্রামেই ২৩শে মার্চ ৪,০০০-এরও বেশি লোকসহ ২৫শে মার্চের আগেই মোট ৫,০০০ জনেরও বেশি মৃত্যু ঘটল বিভিন্ন স্থানে। উত্তাল জনতা রুদ্র রোষে ফেটে পড়ল। আর এসব হত্যা, মৃত্যু ও রক্তপাতকে উপেক্ষা করে শেখ মুজিব আলোচনায় বসতে রাজি হলেন সামরিক শাসকদের সাথে। ১৫ই মার্চ ইয়াহিয়া ঢাকায় আসেন তার সেই নতুন পরিকল্পনা নিয়ে। ১৬ই মার্চ ইয়াহিয়া মুজিব বৈঠক শুরু হয় সকাল ১১টায়। কিন্তু তাজউদ্দিন ও তার সমর্থকরা জেনারেল ইয়াহিয়ার সঙ্গে কোনো প্রকার আলোচনায় বসতে রাজি ছিলেন না। তারা কোনো আপোষ নয় নীতির পক্ষে ছিলেন। কিন্তু ফারল্যান্ডের সঙ্গে রুদ্ধদ্বার গোপন বৈঠকের পর শেখ মুজিব আপোষের পথে চলা অব্যাহত রাখারই সিদ্ধান্তে অটল থাকেন। প্রথম দিন আলোচনাতেই শেখ মুজিব ও ইয়াহিয়া একটি আপোষ সমঝোতাতে পৌঁছে যান। দীর্ঘ ২.৫ ঘণ্টা ব্যাপী উক্ত আলোচনায় আগামী ৩ মাসের মধ্যে কার্যকর হবে এমন একটি সমঝোতাপত্র তৈরি হয়। সমঝোতাপত্রের শর্তগুলো ছিল এমন: সামরিক শাসনের প্রত্যাহার এবং প্রেসিডেন্টের ঘোষণা বলে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করবেন। প্রথমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জাতীয় পরিষদ সদস্যরা পৃথক পৃথক অধিবেশনে মিলিত হবেন এবং তারপর দুই প্রদেশের সদস্যদের যৌথ অধিবেশনে পাকিস্তানের শাসনতন্ত্র চূড়ান্ত করা হবে। ১৭ই মার্চ পরামর্শক সহ ইয়াহিয়ার সাথে শেখ মুজিব বৈঠকে